আজ আমরা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া একটা অসাধারণ সভ্যতার গল্প শুনব। চলুন সোজা ঢুকে পড়া যাক সিন্ধু উপত্যকার সেই রহস্যময় জগতে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন পিরামিডের চেয়েও পুরনো একটা সভ্যতা কিভাবে কোনো চিহ্ন না রেখেই একদম উধাও হয়ে যেতে পারে? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আর মজার ব্যাপার কি জানেন, এই বিশাল সভ্যতার খোঁজ কিন্তু কোনো নামকরা প্রত্নতত্ত্ববিদ করেননি। এর প্রথম সন্ধান পান ব্রিটিশ সেনাবাহিনী থেকে পালিয়ে দাঁড়ানো এক সৈনিক। গল্পটা শুরু হয় 1826 সালে। চার্লস ম্যাসন নামে এক পলাতক ব্রিটিশ সৈনিক এই এলাকার উঁচু ঢিবিগুলোকে দেখে তার ডায়েরিতে লিখেছিলেন ভূতের ঢিবি। তিনি হয়তো ভাবতেও পারেনি কি লুকিয়েছিল সেখানে। এর ঠিক ৩০ বছর পর মানে 1856 সালে ঘটল এক বিরাট অঘটন। করাচি থেকে লাহোর রেলপথ বানানোর জন্য ব্রিটিশ ইঞ্জিনিয়াররা ওই ঢিবিগুলো থেকে প্রাচীন ইট তুলে নিয়ে যেতে শুরু করে। মানে ইতিহাসের উপর দিয়েই ট্রেন লাইন বসানো হচ্ছিল। শেষমেশ অনেক পরে ১৯২০ দশকে গিয়ে স্যার জন মার্শাল, দয়ারাম সাহানি আর আর.ডি. ব্যানার্জির মতো প্রত্নতত্ত্ববিদরা হরপ্পা আর মোহেঞ্জোদারোতে খনন কাজ শুরু করেন। একবার কল্পনা করুন তো, প্রায় ১৬০ কিলোমিটার লম্বা রেলপথ বানানো হলো, আর তার নিচে গুড়িয়ে দেওয়া হলো বিশ্বের অন্যতম প্রাচীন এক সভ্যতার ইতিহাস। কি সাংঘাতিক ব্যাপার! আধুনিকতার চাকার নিচে চাপা পড়ে গেল আমাদের এক অমূল্য ঐতিহ্য। তো যখন খনন কাজ শুরু হলো, তখন যা বেরিয়ে এলো তা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। এটা কোনো সাধারণ গ্রাম বা বসতি ছিল না। মাটির নিচ থেকে উঠে এলো এক বিশাল মহানগর, যা তার সময়ের থেকে কয়েকশো বছর এগিয়েছিল। কেমন ছিল সেই শহর? ভাবুন তো, রাস্তাগুলো সব গ্রিড প্যাটার্নে তৈরি, মানে একদম নিখুঁত সমকোণে একে অপরকে ছেদ করেছে। বাড়িগুলোর সব বহুতল, আর সেগুলো বানানো হয়েছে একই মাপের পোড়া ইট দিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হল, প্রত্যেকটা বাড়িতে ছিল নিজস্ব কুয়ো আর বাথরুম। আর তাদের ড্রেনেজ সিস্টেম, ঢাকা দেওয়া সেই পয় নিষ্কাশন ব্যবস্থা তখনকার দিনে লন্ডন বা প্যারিসের থেকেও অনেক উন্নত ছিল। আর এই শহরে সবচেয়ে বড় যে স্থাপত্যটা পাওয়া গেছে, সেটা কোনো রাজপ্রাসাদ বা মন্দির নয়, সেটা হলো একটা বিশাল পাবলিক স্নানাগার, যেটাকে আমরা এখন দ্য গ্রেট বাথ বলে চিনি। এই ব্যাপারটা থেকে কি বোঝা যায় বলুন তো? বোঝা যায় যে এই সমাজটা রাজা বা দেবতার আরাধনার চেয়েও পরিষ্কার পরিচ্ছন্নতা আর সাধারণ মানুষের ভালো থাকাকে অনেক বেশি গুরুত্ব দিত। কোনো বিশাল মন্দির বা রাজপ্রাসাদ না থাকাটা হয়তো এটাই ইঙ্গিত করে যে সমাজটা ছিল বেশ সাম্যবাদী। তো একদিকে যেমন তাদের এই আধুনিক নগর পরিকল্পনা আমাদের অবাক করে, তেমনি অন্যদিকে এমন কিছু রহস্য আছে যা আজও ঐতিহাসিকদের রাতের ঘুম কেড়ে নেয়। ওখানকার ওই নীরব পাথরগুলো, যে লিপির পাঠোদ্ধার করা যায়নি, আর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল, এগুলো আমাদের ঠিক কোন গল্পটা বলতে চায়? ৩টে বড় রহস্য এখনও আমাদের সামনে। ১. তাদের লিপি, ৪০০র বেশি চিহ্ন আছে, কিন্তু এর মানে কি তা আমরা আজও জানি না। এটা কি আদৌ কোনো ভাষা, নাকি শুধুই কতগুলো প্রতীক? ২. তাদের শিলমোহর। সবচেয়ে বেশি যে ছবিটা পাওয়া যায় সেটা হলো একশৃঙ্গী একটা পশুর। এটা কি কোনো পৌরাণিক প্রাণী, নাকি কোনো বিশেষ প্রতীকী চিহ্ন? আর ৩ নম্বর, আর সবচেয়ে ভয়ঙ্কর, মহেঞ্জোদারোর রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কাল। মনে হয় যেন হঠাৎ করেই কোনো ভয়াবহ বিপর্যয়ে সব শেষ হয়ে গেছে। তো প্রশ্নটা হলো, কি হয়েছিল হরপ্পার? কিভাবে শেষ হয়ে গেল এত বড় একটা সভ্যতা? চলুন এবার সেই তদন্ত শুরু করা যাক। তাহলে আসল দোষী খেয়ে কোনো বহিরাগত শত্রু, নাকি খোদ প্রকৃতি? এই পতন নিয়ে দুটো বড় তত্ত্ব আছে, একটা পুরনো আর একটা নতুন। পুরনো তত্ত্বটা দিয়েছিলেন স্যার মর্টিমার হুইলার ১৯৪৪ সালে। তার মতে মধ্য এশিয়া থেকে আর্য নামে একদল যাযাবর এসে এই শান্তিপূর্ণ শহরগুলো আক্রমণ করে ধ্বংস করে দেয়। কিন্তু আধুনিক গবেষণা এখন সম্পূর্ণ অন্য একটা দিকে ইঙ্গিত করছে, আর সেটা হলো জলবায়ু পরিবর্তন। বলা হচ্ছে একটা বিশাল নদী শুকিয়ে যাওয়ার কারণেই নাকি এই সভ্যতার পতন হয়। আর এই নতুন তত্ত্বের পক্ষে সবচেয়ে বড় প্রমাণটা এলো ২০১৯ সালে। রাখিগাড়ি বলে একটা জায়গা থেকে ৪৫০০ বছরের পুরনো একটা কঙ্কালের ডিএনএ পরীক্ষা করা হলো, আর ফলাফল যা পাওয়া গেল তা এক কথায় অবিশ্বাস্য। ওই ডিএনএতে মধ্য এশিয়ার আর্য জিনের কোনো চিহ্নই ছিল না, বরং সেই ডিএনএ হুবহু মিলে যায় আজকের উত্তর ও দক্ষিণ ভারতের মানুষের সাথে। এই একটা প্রমাণই আর্য আক্রমণের তত্ত্বটাকে প্রায় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আসল অপরাধী কোনো তলোয়ার বা সেনাবাহিনী নয়। আসল অপরাধী ছিল একটা শুকিয়ে যাওয়া নদী। সম্ভবত বড়সড় কোনো ভূমিকম্পের কারণে নদীর গতিপথ বদলে যায়, আর জীবনদায়ী সরস্বতী নদী শুকিয়ে যায়। এর ফলে শুরু হয় খরা, দুর্ভিক্ষ, মহামারী।
আর তাতেই ধীরে ধীরে হারিয়ে যায় এই মহান সভ্যতা। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। আসল টুইস্টটা তো এখনও বাকি। আর সেটা হলো, এই সভ্যতা আসলে কোনোদিনও পুরোপুরি হারিয়ে যায়নি, এর শুধু রূপান্তর ঘটেছে। তারা অদৃশ্য হয়ে যায়নি, তারাই আমরা। সিন্ধু উপত্যকার সেই মানুষগুলোই খরা আর নদীর অভাবে নিজেদের জায়গা ছেড়ে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। আর তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, সেটাই সময়ের সাথে সাথে বদলে আজকের ভারতীয় সমাজ আর সংস্কৃতিতে পরিণত হয়েছে। বিশ্বাস হচ্ছে না? একবার চারদিকে তাকিয়ে দেখুন। আমরা যে হাত জোড় করে নমস্তে বলি, সিঁদুর আর চুড়ির ব্যবহার, পবিত্র অশ্বত্থ গাছ বা নন্দী ষাঁড়ের পুজো, এমনকি যে দাবা খেলা হয়, এই সব কিছুর শেকড় কিন্তু ওই সিন্ধু সভ্যতার মধ্যেই লুকিয়ে আছে। আর যখনই আমরা ভাবি যে আমরা হয়তো সবটা জেনে গেছি, ইতিহাস আমাদের নতুন করে চমকে দেয়। যেমন 2018 সালে সিনৌলিতে যা পাওয়া গেল, 4000 বছরের পুরনো যুদ্ধের রথ, তলোয়ার, হেলমেট। এই আবিষ্কারটা আমাদের পুরনো ধারণাটাকে নাড়িয়ে দিয়েছে। মানে সিন্ধু সভ্যতার মানুষরা শুধু শান্ত ব্যবসায়ী ছিলেন না, তাদের মধ্যে এক যোদ্ধা শ্রেণীও ছিল। তার মানে এই সভ্যতা নিয়ে আমাদের জানার এখনও অনেক কিছু বাকি। একবার ভেবে দেখুন, জলবায়ু পরিবর্তনের কাছে হেরে গিয়েছিল এত উন্নত একটা সভ্যতা। আর আজ, হাজার হাজার বছর পর, আমরাও ঠিক একই সংকটের মুখোমুখি। ইতিহাস কিন্তু আমাদের বারবার সতর্ক করছে। প্রশ্নটা হলো, আমরা কি তাদের পরিণতি থেকে শিক্ষা নেব, নাকি একই ভুলের পুনরাবৃত্তি করব?